নতুন বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ইস্টবেঙ্গল ক্যাম্পে। কোন বিদেশিকে নিচ্ছে ইস্টবেঙ্গল, মাদি তালালের রিপ্লেসমেন্ট কে হচ্ছেন, কজনই বা আসছেন, আজকে চলো এই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এরই সাথে আলোচনা করতে হবে 11ই জানুয়ারির কলকাতা ডার্বির সম্পর্কে, বিকজ অ্যাকর্ডিং টু রিপোর্টস এই ডার্বি কিন্তু ক্যান্সেল হতে পারে। তো কেন হঠাৎ করে ডার্বির ভবিষ্যৎ অন্ধকার, আজকে এটাও আলোচনা করব। এবং এরই সাথে রয়েছে একটা বড় আপডেট, তো সেটার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, যদি আমরা ফার্স্টে শুরু করি ইস্ট বেঙ্গলের আপডেটস নিয়ে, তাহলে তোমাদেরকে বলে দিই যে ইস্ট বেঙ্গল একটা এক্সটেন্সিভ লিস্ট অফ শর্টলিস্ট তৈরি করেছে, যার মধ্যে এখন 3-4টে নাম নিয়ে প্রবলভাবে আলোচনা চলছে। এবং এদের মধ্যে কয়েকজন সেন্টার মিডফিল্ডার্স রয়েছে, কয়েকজন অ্যাটাকিং মিডফিল্ডার্স রয়েছে এবং কয়েকজন ডিরেক্ট স্ট্রাইকার্স আছে। এবার এই স্ট্রাইকার্সদের নেওয়ার পেছনে কি প্ল্যানিং চলছে ইস্ট বেঙ্গলের, সেই বিষয় নিয়ে আমি বহুবার আলোচনা করেছি, তবে খুব ডিটেলসে যাব না। বাট ছোট করে যদি বলে দিই, তাহলে এই মুহূর্তে ক্লেটন সিলভাকে ক্যাম রোলে খেলিয়ে ডিমি দিয়ামান্টাকস যেহেতু সবসময় পুরোপুরি অ্যাভেলেবেল থাকছেন না, চোটে কনসিস্টেন্ট সার্ভিস দিতে পারছেন না, সেই কারণে কিন্তু একটা ব্যাকআপ স্ট্রাইকার ইস্টবেঙ্গল নিতে চাইছে। এবার তাহলে সেক্ষেত্রে কি হবে যে ক্যাম ক্লেটন সিলভা খেলবেন এবং স্ট্রাইকার হিসেবে এই স্ট্রাইকারটি থাকবেন যিনি আসবেন, এবং দিয়ামান্টাকস থাকবেন। এবং যখন পরের সিজন স্টার্ট হবে তখন ক্লেটন সিলভা দল ছাড়বেন, মাদি তালাল ফিরে আসবেন। মাদি তালাল উইল বি ইয়োর মেইন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তখন দিয়ামান্টাকস এবং এই যে স্ট্রাইকার, এই স্ট্রাইকারটি তখন ক্লেটনের জায়গাটা নিয়ে নেবেন। তো বেসিক্যালি এরকম একটা প্ল্যানিং কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করে থাকতে পারে। এবং এই কারণেই এখন সব থেকে বড় নাম যেটা আলোচনা হচ্ছে সব জায়গাতে, তিনি হচ্ছেন 31 বছরের ইংলিশ স্ট্রাইকার অ্যাশলে কফি। এই মুহূর্তে তিনি ফিনল্যান্ডের একটি ক্লাব এসি অউলুতে খেলছিলেন, তবে তার কন্ট্রাক্ট এখানে 31শে ডিসেম্বর শেষ হচ্ছে। তারপরে তিনি একজন ফ্রি এজেন্ট হয়ে যাবেন, এবং সেই কারণেই অ্যাজ আ ফ্রি এজেন্ট এই প্লেয়ারটিকে সাইন ইস্টবেঙ্গল করতে চাইছে। প্রায় 4 করোড় মার্কেট ভ্যালু তার, এবং অনেস্টলি স্পিকিং দুবার তিনি গোল্ডেন বুট জিতেছেন। এবং এরই সাথে এই মরশুমেই তার 29টা অ্যাপিয়ারেন্সে 17টা গোল এবং 3টে অ্যাসিস্ট রয়েছে, প্রায় 20টা গোল কন্ট্রিবিউশন 29টা ম্যাচে। দিস আর ভেরি ভেরি গুড নাম্বারস, অ্যান্ড প্রোফাইল অনুযায়ী এটা কিন্তু আমার মনে হয় ওয়ান অফ দি বেস্ট সিভি ইস্ট বেঙ্গল হ্যাজ শর্ট লিস্টেড ইন সাম টাইম। এবং সেই কারণেই, বাট হ্যাঁ, কনসার্নস ডেফিনেটলি আছে। আমি খুব ডিটেলসে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে যাব না, বিকজ আনটিল আনলেস আরো রিউমারটা বা আরো এই খবরটা পাকাপাকি জায়গায় যাচ্ছে, ততক্ষণ কিন্তু প্লেয়ারদের সম্পর্কে ডিটেলসে আলোচনা করে কোনো লাভ নেই। তো কথা আর একটু এগোলে তারপরে না হয় আমরা প্লেয়ারদের সম্পর্কে আরো ডিটেলসে অ্যানালিসিস করবো। বাট টু বি ভেরি অনেস্ট, এই প্লেয়ারটিকে নিয়ে যেটা আমার সব থেকে বড় কনসার্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে তিনি এতক্ষণ ধরে ফিনল্যান্ডে খেলছিলেন, একটা অন্যরকম এনভায়রনমেন্টে খেলছিলেন, প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি ঠান্ডায় তিনি খেলছিলেন। তো সেখান থেকে ইন্ডিয়াতে এসে খেলা, যদিও এখানে এখন শীতকাল, তা হলেও কিন্তু মোটামুটি 15 থেকে 18 ডিগ্রি টেম্পারেচার বেশিতেই তাকে খেলতে হবে, এটা ডেফিনেটলি কনফার্মড। তো তাহলে সেক্ষেত্রে তিনি আদৌ মানিয়ে নিতে পারবেন কিনা এই কম সময়ের মধ্যে ইন্ডিয়ার ক্লাইমেটের সাথে, সেটা কিন্তু আমার একটা মেজর কনসার্ন থেকে যাচ্ছে। আদারওয়াইজ অ্যাশলে কফি ইজ আ ভেরি ভেরি গুড প্রোফাইল, অ্যান্ড ইফ ইস্ট বেঙ্গল ইজ এবল টু সাইন হিম ইট উড বি আ ভেরি গুড ট্রান্সফার। বাট এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট যে ব্রিটিশ স্ট্রাইকার্সরা কিন্তু খুব একটা বেশি সাকসেস ইন্ডিয়াতে পাননি এসে। তো প্রোজ অ্যান্ড কনস তো থাকছেই, ইফস অ্যান্ড বাটস তো থাকছেই। তো সেই ক্ষেত্রে সাইনিংটা রিস্ক তো বটেই, বাট জানুয়ারি উইন্ডোতে রিস্কের থেকে বেশি ইস্ট বেঙ্গল আর কিছু করতে পারবে না, বিকজ আমি আগেও বলেছি জানুয়ারি উইন্ডোতে ভালো প্রোফাইলের ভালো স্ট্রাইকার্স পাওয়া খুবই ডিফিকাল্ট। স্ট্রাইকার্স কেন, যে কোনো প্লেয়ার পাওয়া খুবই ডিফিকাল্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে দে হ্যাভ ম্যানেজ টু ফাইন্ড সাম গুড সিরিজ। তো তাদেরকে কনভিন্স করিয়ে ইন্ডিয়াতে যদিও আনা যায়, তাহলেও কিন্তু একটা রিস্ক থাকছে। সো দিস ইজ দ্য বেস্ট ইস্ট বেঙ্গল ক্যান ডু রাইট নাও, টু বি ভেরি অনেস্ট। তো সেক্ষেত্রে দেখতে হবে যে অ্যাশলে কফির সাইনিংটা ইস্ট বেঙ্গল করতে পারে কিনা। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটার সম্পর্কে, তোমাদের কিরকম লাগলো এই প্লেয়ারটির প্রোফাইল, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। চলে আসবো এবার পরবর্তী প্লেয়ারের সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন বেনগোয়া। এবার এই প্লেয়ারটি মাল্টিপল পজিশনে খেলতে পারে, মিডফিল্ড খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, রাইট উইং খেলতে পারে, সেন্টার মিডফিল্ড খেলতে পারে। সো ভার্সেটাইল প্লেয়ার অনেকটা। ইঞ্জুরি হিস্ট্রি খুব একটা বেশি তার নেই অ্যাকর্ডিং টু ট্রান্সফার মার্কেট। মাত্র 30 বছর বয়স তার, এবং ভালো হাইট রয়েছে, এবং 1.2 করোড় তার মার্কেট ভ্যালু। এবং মানে বিভিন্ন জায়গায় খেলেছেন, স্পেনে খেলেছেন, মরক্কোতে খেলেছেন, গ্রিসে খেলেছেন, এবং এবার চান্স থাকছে তার এসে একবার ইন্ডিয়াতেও খেলার। তবে এখনো কিন্তু ডিলটা ডান নয়। আগেন আই এম টেলিং ইউ, অনেকগুলো প্লেয়ারের সম্পর্কেই কিন্তু ইস্ট বেঙ্গল মানে ওয়াকিবহল, তারা কথাবার্তা বলছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই প্লেয়ারটি কিন্তু অনেকটা আমরা বলতে পারি সাউল ক্রেসপোর রিপ্লেসমেন্ট, বিকজ হি ইজ কাইন্ড অফ আ বক্স টু বক্স প্লেয়ার। এবং তাহলে যদি সেটা হয়, তাহলে মেবি এই প্লেয়ারটির ওপর ডিসিশন ইস্ট বেঙ্গল পরবর্তীকালে নিতে পারে। সাউল ক্রেসপো আই থিঙ্ক 2 তারিখ ভারতে আসছেন,
তারপরে তার আবার মেডিকেল এক্সাম হবে এবং তারপরে সিচুয়েশন বুঝে যদি প্রয়োজন মনে হয়, সাউল ক্রিসপোকে দেখে যদি মনে হয় তিনি তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন না, তাহলে দে মাইট গো ফর আ সেন্টার মিডফিল্ড অপশন। বাট আমি এই মুহূর্তে মার্তিন বেনগোয়ার সাইনিংটা অন্তত দেখতে পারছি না। আই থিঙ্ক ইট ইজ অন হোল্ড, আই থিঙ্ক সো। বাট দিস ইজ দ্য সেকেন্ড প্লেয়ার অন দি শর্ট লিস্ট। থার্ড প্লেয়ার আছেন আশরার গফুরভ, একজন সিডিএম প্লেয়ার এবং উজবেকিস্তানের প্লেয়ার। এই গাফুরভ প্লেয়ারটাকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। আমি তাও বলছি মোটামুটি নভেম্বর মাস থেকে কিন্তু একটা রিউমার উঠেছিল যে গাফুরভের ওপর ইস্ট বেঙ্গলের চোখ আছে। তবে সেই সময় ইট ওয়াজ জাস্ট আ প্লেন রিউমার। তবে এখন 12 ম্যানের তরফ থেকে কিন্তু এই লিস্টে বার করা হয়েছে এবং সেই লিস্টে আশরার গফুরভের নাম দেখে কিন্তু আমি যথেষ্ট অবাকই হয়েছি, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমি ভেবেছিলাম যে হয়তো এই প্লেয়ারটির দিকে ইস্ট বেঙ্গল ঝুঁকবে না। বাট আগেন আই থিঙ্ক উজবেকিস্তান মানে এই কাইন্ড অফ দেশ থেকে প্লেয়ার আনা কিন্তু খুবই ভালো বলে আমি মনে করি এবং ট্যাকটিক্যালিও আমার মনে হয় ইট মাইট ক্লিক। তবে গাফুরভের সাইনিংটা সেটা 12 ম্যানও লিখেছে যে ডিপেন্ডস অন ইফ ইস্ট বেঙ্গল ইজ প্ল্যানিং টু গো ফর মাল্টিপল ফরেনার্স। যদি একটা সাইনিং হয় তাহলে মেবি গাফুরভের দিকে ইস্ট বেঙ্গল যাবে না, বিকজ যেটা আমি আগেও বলছি মাল্টিপল সাইনিংস তখনই হবে যদি সাউল ক্রিসপোর ইনজুরিটা আরো ডিফিকাল্ট মনে হয়, যদি মনে হয় তিনি তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন না, তাহলেই সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল দুটো প্লেয়ারের দিকে ঝুঁকবে। তখন মেবি একটা স্ট্রাইকার বা একটা ক্যাম হবে আর একটা হয়তো সিডিএম হবে। তো মোটামুটি যে আইডিয়া পাওয়া যাচ্ছে হেক্টর বা হিজাজিকে রিপ্লেস করার প্ল্যানিং এর মধ্যে ইস্ট বেঙ্গল কিন্তু আপাতত জানুয়ারি উইন্ডোতে নেই, বিকজ অ্যাকর্ডিং টু দ্য শর্টলিস্ট মোস্টলি আর মিডফিল্ডার্স অ্যান্ড স্ট্রাইকার্স। তো সেই কারণে এই গাফুরভের সাইনিংটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে পারে। সেরকমই আরও একজন প্লেয়ার রয়েছেন হোসে রড্রিগেজ, তিনিও কিন্তু এখন এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট, 30 বছর বয়স তার, তিনিও কিন্তু সিডিএম কাম সিএম। আবারও সাউল ক্রেসপোর জায়গাতে এই প্লেয়ারটিকে শর্টলিস্ট করা হয়েছে। আবারও বলছি এই প্লেয়ারগুলোর সাইনিং তখনই হবে যদি সাউল ক্রেসপো ছিটকে যায় সিজন থেকে বা তিনি মনে করেন বা ম্যানেজমেন্ট মনে করে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন না, তখন কিন্তু এই প্রোফাইলগুলোর দিকে ইস্ট বেঙ্গল ঝুঁকবে বলে আমি মনে করছি। আর একজন প্লেয়ার যিনি রয়েছেন তিনি হচ্ছেন আর একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার লুইস ফার্নান্ডেজ। তিনিও এই মুহূর্তে উইদাউট ক্লাব, 2 কোটি মার্কেট ভ্যালু তার। এবার আমি কোথাও একটা গিয়ে মনে করি যে যদি আমরা শুধুমাত্র একটা প্লেয়ারের দিকে দেখছি তাহলে ইট মাইট বি লুইস ফার্নান্ডেজ অর অ্যাশলি কফে। জ্যাক রোলস বলে একটা প্লেয়ার আছে, আমি শুনছিলাম তাকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। তবে ট্রান্সফার মার্কেট অনুযায়ী জ্যাক রোলসের 2026 অব্দি কন্ট্রাক্ট আছে ক্রলি টাউনের সাথে। তো কতটা সেই ডিল সম্ভব আমি জানি না। তবে লুইস ফার্নান্ডেজ অ্যান্ড অ্যাশলি কভে ইজ ভেরি মাচ পসিবল ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড দুটোই কিন্তু খারাপ সাইনিং হবে না। বাট আমি স্টিল কোথাও একটা গিয়ে মনে করি যে দে শুড গো ফর অ্যাশলি কফে বিকজ ইট লুকস আ মাচ বেটার প্রোফাইল। লুইস ফার্নান্ডেজ তার জীবনে কিন্তু স্পেনে খেলেছেন, পোল্যান্ডে খেলেছেন, গ্রিসে খেলেছেন, ইউএইতে খেলেছেন এবং মোটামুটি স্ট্যাটিস্টিক্স খুব একটা কিন্তু খারাপ তারও নয়। তবে প্লেয়ারটার চোটের একটা সমস্যা আছে, তো এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তিনি কেরিয়ারে অনেকগুলো গেমসই মিস করেছেন এবং বাকি টু বি ভেরি অনেস্ট যারা শর্টলিস্টে আছে তারা উইদাউট ক্লাব, রাইট, তারা অনেকদিন ধরেই ফুটবল খেলছে না। এই প্লেয়ারটি লুইস ফার্নান্ডেজ শেষ ফুটবল খেলেছেন সেপ্টেম্বর মাসে, তাও তিনি ইনজিওর্ড ছিলেন। তো তাহলে সেক্ষেত্রে এই পুরো লিস্টের মধ্যে আমি তো মনে করি সব থেকে অ্যাক্টিভ ফুটবলার এই মুহূর্তে অ্যাশলে কফে এবং সেই কারণে কিন্তু আমরা বারবার এই নামটাই খবরে দেখছি, এই নামটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে বিকজ টু বি ভেরি অনেস্ট পুরো প্রোফাইল লিস্টে দিস লুকস টু বি দ্য বেস্ট অপশন। সো দেখা যাক যে ইস্ট বেঙ্গল আলটিমেটলি কোন প্লেয়ারটির দিকে ঝোঁকে। আর একটু খবর পাকাপাকি হলে কিন্তু আমি আরো ডিটেলড অ্যানালিসিস আনবো প্লেয়ারগুলোর সম্পর্কে। তো সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই তোমরা কিন্তু অপেক্ষা করো। চলে আসবো এবার আমরা আজকের পরবর্তী খবরে এবং সেটা হচ্ছে ডার্বি নিয়ে। এবার ডার্বি হচ্ছে 11ই জানুয়ারি এবং অলরেডি বিধাননগর পুলিশ থেকে কিন্তু মোহনবাগানকে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে 11 তারিখ ডার্বির জন্য কোনো রকমের পুলিশ দেওয়া সম্ভব নয় বিকজ সেই সময় কলকাতায় গঙ্গাসাগর মেলা চলবে। আমার খালি একটাই প্রশ্ন, ফিক্সচারটা তো কবে বেরিয়ে গেছে, এত দিনে এসে ডার্বির 2 সপ্তাহ আগে বলা যে আমরা পুলিশ দিতে পারবো না, এটার কোনো মানে আছে? দে কুড হ্যাভ ইজিলি সেড দিস আর্লিয়ার। অথবা মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভালো করেই জানে কলকাতায় এই সময় গঙ্গাসাগর মেলা হয়, তাহলে সেক্ষেত্রে যখন ফার্স্ট ডার্বির ফিক্সচার বেরোলো যে 11ই জানুয়ারি ডার্বি হবে, তখনই কেন কোয়েশ্চেন তোলা হলো না? দেখো আইএসএল জানবে না আমাদের স্টেটে কি হয় কি না হয়, বাট আমাদের এখানে লোকেরা তো জানে যে কখন কোন টাইম ফ্রেমের মধ্যে কি কি হয়। তো ইজিলি দে কুড হ্যাভ স্ল্যাপড ফিক্সচার্স। যখন বেরোলো তখনই কিন্তু এই জিনিসটা বা কনসার্ন রেজ করলে এই ফিক্সচার কিন্তু পোস্টপন্ড হতো। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এই ডার্বিও পেছবে, মানে ইন কেস যদি কোনো রকমের সলিউশন বেরোলো না, পুলিশ যদি কোনো রকমের প্রোটেকশন দিতে পারলো না, তাহলে সেক্ষেত্রে ডার্বি হবে না 11 তারিখ, ইট উইল বি পোস্টপন্ড অ্যান্ড ডেফিনেটলি হবে। তবে সেটা ডেট জানা নেই, সেটা পরবর্তী বিষয়। এই ডার্বি হচ্ছে, আমি মনে করছি না ডার্বি ক্যান্সেলড হবে, এটা খুবই বড় একটা স্টেটমেন্ট যে ডার্বি ক্যান্সেল হবে না।
তবে এটা আমার মনে হয় অনেক আগে থেকে ডিসকাস করা উচিত ছিল, যাতে এই আবার কনফিউশনটা সমর্থকদের মধ্যেই আবার আলোচনার বিষয়টা যাতে আসতে না হয়। দিস কুড হ্যাভ বিন ইজিলি হ্যান্ডেলড অ্যাট দ্য ভেরি ফার্স্ট, বাট সবাই গাফিলতি করেছে না কি করেছে ভগবান জানে। একেবারে ডার্বির 2 সপ্তাহ আগে সবার টনক নড়েছে, ভাই আমরা পুলিশ দিতে পারবো না, ভাই খেলা হবে না। এবার না, অবশ্যই এবার সবাই মিলে একটা সলিউশন বার করার চেষ্টা করে এবং তারপরে আবার সমর্থকদের জানাও। আই এম নট সেইং ইটস আ ভেরি বিগ ডিল যত কিছু হচ্ছে, বাট এই সব কিছু কিন্তু অ্যাভয়েড করা যায়, একটা স্মুথ ফিক্সচার কিন্তু করাই যায়। সেটা আই থিঙ্ক কোথাও একটা গিয়ে ল্যাক করছে। বাট আলটিমেটলি দেখা যাক যে ডার্বি হয় কবে, 11 তারিখই হয় নাকি অন্য কোনো ডেটে ফেলা হয়, সেটা তো সময় বলবে। বাট দিস ইজ অন কলকাতা ডার্বি। যদি চলে আসি আমরা আজকে থার্ড খবরে, তাহলে মেসির পরে এবার ভারতে আসছেন রোনাল্ডিনো, কাকা, রিভাল্ডোর মতন ফুটবলাররা। ঠিকই শুনেছো বন্ধুরা, ভারত এখন হটস্পট। শোনা যাচ্ছে 31শে মার্চ এবং এপ্রিল 1স্টে ফুটবল প্লাস সামিট আয়োজন করা হচ্ছে, 2 দিনের ইভেন্ট। এবং সেই 2 দিনের ইভেন্টের মধ্যে যে কোনো একদিন সম্ভবত ব্রাজিল স্কোয়াড 2002 সালের ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডের প্লেয়ার্সরা কিন্তু আসবেন এবং এখানে এসে ইন্ডিয়ান লেজেন্ডসদের সাথে একটা ম্যাচ খেলবেন। এবার এখন অবধি যারা কনফার্ম হয়েছেন এই ইন্ডিয়ান লেজেন্ডস প্লেয়ার হিসেবে তারা হচ্ছেন সুনীল ছেত্রী এবং বাইচুং ভুটিয়া। আরও প্লেয়ার্সদের আনার কিন্তু কথাবার্তা উঠছে, তবে এখনো জানা নেই এক্স্যাক্টলি ইন্ডিয়ান লেজেন্ডসরা কারা খেলবেন। তবে ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াড আসছে। রোনাল্ডিনো, কাকাকে আনার আপ্রাণ চেষ্টা কিন্তু করা হচ্ছে, কনফার্ম নয়, বাট there is like a 80 to 90% chance যে কাকা, রোনাল্ডিনো, রিভাল্ডোর মতন প্লেয়ার্সরা আসবে, বিকজ দে আর ব্রিঙ্গিং ইন দ্য 2002 ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াড। এবং শুধুমাত্র 2002 বলে নয়, তারও আগের কিছু প্লেয়ার্সরা আসছেন, তারপরেও কিছু প্লেয়ার্সরা আসছেন, বিকজ সবাইকে তো 2002 থেকে আনা সম্ভব হচ্ছে না। সেই কারণে মিলিয়ে মিশিয়ে কিন্তু আসছে এই দলটা ভারতে খেলতে। এবার দেখা যাক যে আলটিমেট টিম কি হয়, আরো আপডেটস আমরা পাবো। তবে হ্যাঁ, খেলাটা হচ্ছে চেন্নাইতে, এটা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু কলকাতায় হচ্ছে না। তো কলকাতার ভক্তদের জন্য ডেফিনেটলি নট আ ভেরি গুড নিউজ। আর্জেন্টিনা, ব্রাজিল দুটোই আসছে, কিন্তু একটাও কলকাতাতে আসছে না, ভাবা যায়, আর কিছু বলার নেই। বাট হোয়াট এভার বিট, দিস ইজ আলটিমেটলি দ্য নিউজ ফর টুডে গাইজ। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।